আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমাদের ভেক্টর পড়া শেষ হয়ে গেছিল। আমরা আজকে গতিবিদ্যা শুরু করব। কিন্তু গতিবিদ্যা শুরু করার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে নিই। ভেক্টর যেহেতু শেষ হয়ে গেছে, এখন বাসায় আপনাদেরকে ভেক্টরের প্র্যাকটিস করতে হবে। কারণ হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সলভ করতে হবে এবং আদার্স করতে হবে, এবং আপনাদের ইনশাল্লাহ আমি আগামী সপ্তাহে পরীক্ষা নিব একটা। সেই পরীক্ষাটা হবে রিটেন পরীক্ষা। ভেক্টরের উপরে যে পড়ালেখাগুলো হয়েছে আপনারা এখন পুরো দমে প্রিপারেশন নেবেন। আমি চ্যাপ্টারের একটা শীট আগে দিছিলাম, আবার দিয়ে দিব মেসেঞ্জার গ্রুপে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটা শীট এর আগে দিছিলাম, শেয়ার করছিলাম, আবার আমি শেয়ার করব। আরেকবার মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিব। যারা এখনো মেসেঞ্জার গ্রুপে নাই, যারা এখনো মেসেঞ্জার গ্রুপে আপনারা নাই, তারা দয়া করে আমাকে আমার মেসেঞ্জারে জাস্ট যদি লিখে পাঠান যে আপনার যে ব্যাচ নেমটা, সেই ব্যাচ নেমটা লিখে আমাকে একটা মেসেজ দিলে আমার মেসেঞ্জারে আমি আপনাদেরকে গ্রুপে অ্যাড করে নিব। সুতরাং যারা মেসেঞ্জার গ্রুপে নাই তাদেরকে অবশ্যই মেসেঞ্জার গ্রুপের মেম্বার হতে হবে। কেন? কারণ শিটগুলা এবং লেকচার শিটের যে পিডিএফগুলা সেগুলো কিন্তু আমি মেসেঞ্জার গ্রুপে আপলোড করি। যারা গ্রুপে আছেন তারা জানেন। আর যারা এখনো গ্রুপে নাই, ভিডিওটা হয়তো পরে দেখবেন বা দেখেন, সো তারা দয়া করে আমার মেসেঞ্জার গ্রুপে আসার জন্য আমাকে মেসেঞ্জারে একটা নক দিলেই হবে। জাস্ট লিখলেই হবে যে SM ফিজিক্স 2022। সো ওইটা একটা পোস্টও দেওয়া ছিল। এনিওয়ে, এখন আমি আরেকবার বলতেছি, আমি কিন্তু লিখিত পরীক্ষা নিব, MCQ না, লিখিত পরীক্ষা। কিভাবে নিব? আমার নিজের একটা অ্যাপ ডেভেলপ আছে, ওই অ্যাপের মাধ্যমে আপনাদের ইনশাল্লাহ আমি পরীক্ষা নিব। অ্যাকচুয়ালি অ্যাপটা আমি গুছায় আনছি হচ্ছে গত সপ্তাহে। সো ইনশাল্লাহ আমি আগামী সপ্তাহ থেকে আমার সকল ব্যাচের স্টুডেন্টদের রিটেন পরীক্ষা নিব আমার অ্যাপের মাধ্যমে। সো সরি, একটা মিনিট। আচ্ছা, একটু যারা আমার হচ্ছে যে কোনো ব্যাচে পড়তেছেন, তারা হচ্ছে ওই অ্যাপের মাধ্যমে অ্যাকচুয়ালি পরীক্ষাটা দিবেন। পরীক্ষাটা হবে বাসায় বসে আপনি পরীক্ষা দিয়ে ইমেজগুলো আপ করবেন। আমি ডিটেলস আপনাদেরকে পরে শেয়ার করবো। এখন আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন যে ভেক্টরের উপরে পরীক্ষা হবে। পরীক্ষার ডেটটা আমি আজকে অ্যানাউন্স করতেছি। ভেক্টরের উপর আপনাদের লিখিত পরীক্ষাটা হবে আগামী শুক্রবার এবং শনিবার। এই শুক্র শনি না, মানে কালকের শুক্র আর পরের শনি না। কারণ হচ্ছে আমি আজকে বললে তো কালকে পরশু পরীক্ষা নিতে পারি না। পরের শুক্র শনিবার, আমি ডেটটাও বলে দিই, একটা মিনিট। ডেটটা হবে তাহলে আপনাদের পরের শুক্র শনিবার ডেট পরে 27-28 তারিখ। নভেম্বরের 27 এবং 28, মানে 2 দিনের যে কোনো দিন আপনি পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষাটা আপনাদের জন্য 2 দিনের যে কোনো দিন দেওয়ার ব্যবস্থা রাখবো আমি। এবং পরীক্ষায় কি থাকবে? পরীক্ষায় থাকবে হচ্ছে 15টা MCQ আর 2টা সৃজনশীল বা সিকিউ। সো আপনাকে 15টা MCQ সলভ করতে হবে এবং 2টা সৃজনশীল সলভ করতে হবে। এখন পরীক্ষার সময় হচ্ছে 2টা সিকিউ এর জন্য সময় দিব আমি 1 ঘন্টা, আর 15টা MCQ এর জন্য 15 মিনিট। তাহলে পরীক্ষার সময় কত হচ্ছে? 1 ঘন্টা 15 মিনিট হচ্ছে পরীক্ষার সময়। কিন্তু যেহেতু অনলাইনে পরীক্ষা দিতে হবে, তার মানে কি পরীক্ষার পরে আবার ইমেজ তুলে ইমেজটাকে আপলোড করতে হবে। এই জন্য পরীক্ষার সময় আমি একটু বেশি দিয়ে রাখবো। 1 ঘন্টা 20 মিনিট হবে আপনাদের পরীক্ষার সময়। সো 80 মিনিটের একটা পরীক্ষা আপনাদের আগামী সপ্তাহের শুক্র এবং শনিবার হবে। কিভাবে পরীক্ষা দিবেন, কি কি করবেন, সব ডিটেলস ইনশাল্লাহ আমি আপনাদেরকে শনিবার দিন জানিয়ে দিব। আমার মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে আমি শনিবার দিন আপনাদেরকে ডিটেলস জানাবো। কিভাবে অ্যাপটা ডাউনলোড করবেন, সেই অ্যাপে লগ ইন করবেন কিভাবে। সো এই সব বিস্তারিত আমি আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দিব, ঠিক আছে? আর পেমেন্ট রিলেটেড একটা নোটিশ দিয়ে রাখছি আমি, যে যারা এখনো নভেম্বরের পেমেন্ট ক্লিয়ার করেন নাই, গ্রুপের অ্যানাউন্সমেন্ট সেগমেন্টে আপনাদের সুন্দর মতো পেমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, একটু অ্যানাউন্সমেন্ট সেগমেন্টটা পড়বেন। আর যারা পেমেন্ট করার পরেও, যারা 10 তারিখের পরে পেমেন্ট করছেন, তারা বোধহয় কনফার্মেশন মেসেজটা পান নাই। কারণ আমি আফটার 10 বা আফটার 12 বা 13 আমি হয়তো আর কনফার্মেশন মেসেজগুলো দিই নাই। বাট ডোন্ট গেট ওরিড, যারা পেমেন্ট করে ফেলছেন, কনফার্মেশন মেসেজ পান নাই, আশা করি ইনশাল্লাহ আমি আজকে বা কালকের মধ্যে আপনাদেরকেও কনফার্মেশন মেসেজ পাঠিয়ে দিব। সো আজ এরা কথাবার্তা আর না, এখন আমরা হচ্ছে পড়তে বসবো, পড়া শুরু করব। আমরা চ্যাপ্টার 3 আজকে শুরু করব, গতিবিদ্যা। কিন্তু আজকের ক্লাসটা মোটামুটি আপনার 9-10-এর যে ক্লাসগুলো করে আসছেন সেইটা থেকে কিছু আপগ্রেডেশনে আসবো আমরা। আমি একটু বুঝাই বলতেছি।
9-10 আপনাদের কিন্তু গতি ছিল। সো গতিতে আপনারা অনেক কিছু পড়ছেন। এখন এই 9-10 যে রিলিভেন্ট জ্ঞানটুকু, প্রাসঙ্গিক জ্ঞান, এইটা এসে কিভাবে এইচএসসিতে আমাদের কাজে লাগবে সেইটা নিয়ে আমি প্রথম ক্লাসটা কাটাবো। যে কিছু আজকে কোনো থিওরি আলোচনা নেই, আজকে শুধু গাণিতিক সমস্যা করে যাব আমি, এবং এই গাণিতিক সমস্যাগুলা শুধুমাত্র 9-10 কনসেপ্ট দিয়েই যে এইচএসসির অনেক ম্যাথ সলভ করা যাবে সেটা দেখাবো। তাহলে চলেন আমরা শুরু করি ইনশাল্লাহ ক্লাসটা। আমরা তাহলে এখন অধ্যায় 3 গতিবিদ্যা শুরু করব। আজকের প্রথম লেকচারটা আমরা শুরু করব কি দিয়ে? নবম দশম শ্রেণীতে আমরা যে গতি পড়ে আসছি সেই গতির আলোকে আমরা এইচএসসিতে কি কি করতে পারি না পারি সেই জিনিসগুলো দেখব। আমি শুরুই করব হচ্ছে একটা জিনিস দিয়ে, সেটাকে বলা হয় গড় বেগ। আচ্ছা, এখানে আমরা শুধুমাত্র বেগের মানটা নিয়ে চিন্তা করব। ধরে নিব বস্তুটা সরল রেখায় চলমান বস্তু। আবারও রিপিট করতেছি, আমরা এখানে যখন গড় বেগ বলতেছি তখন আগে ধরে নিচ্ছি বস্তুটা সরল রেখায় চলতেছে, কারণ যদি সরল রেখায় না যায় তখন কিন্তু বেগটা প্রতি মুহূর্তেই চেঞ্জ হবে। সো আমাদের জন্য যখন আমরা গড় বেগ শব্দটা বলি, গড় বেগ মানে কি? গড় বেগ হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ হচ্ছে মোট সময়। আমার টোটাল যে ডিস্টেন্স কাভার্ড আছে সেটাকে টাইম দ্বারা ভাগ করলে আমরা গড় বেগ পাবো। এখন তাহলে অ্যাভারেজ ভি, গড় বেগ ইকুয়ালস টু এস বাই টি, যেখানে এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে ভি এর উপর যে অ্যাভারেজ চিহ্নটা, এটা কি বোঝায়? গড় বোঝায়। সো আমরা একটা কোশ্চেন দিয়ে শুরু করি। কোশ্চেন 1, একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল হয়। একটা গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে এবং 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল হয়েছে। 10 সেকেন্ড পর গাড়িটি সমবেগে চলতে থাকে ও 10 মিনিট সমবেগে চলার পর ব্রেক করে পরবর্তী 20 সেকেন্ড সময়ে থেমে যায়। তাহলে দেখেন, গাড়িটা যাচ্ছিল, সে 10 সেকেন্ড পর সমবেগে চলতে শুরু করছে, 10 মিনিট সমবেগে চলার পর ব্রেক করে 20 সেকেন্ড সময়ে আবার থেমে যাচ্ছে। আমাদেরকে জিজ্ঞেস করা হলো গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব ও গড় বেগ কত। দেখেন, আমাদেরকে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব এবং গড় বেগ বের করতে বলা হয়েছে। এখন আমি শুরুতেই বলছিলাম যে কোনো একটা লেখার উপরে যদি বার চিহ্নটা দেওয়া হয়, এই যে বার যে চিহ্নটা, এই বার চিহ্নটাই বোঝায় গড়। তাহলে কোথাও যদি আপনারা বার চিহ্ন দেখান তাহলে এটা বুঝবেন এটা আসলে গড় বের করতে বলছে, এটা গড় বুঝায়। এখন তাহলে ভি অ্যাভারেজ তার মানে কি? গড় বেগ। এ অ্যাভারেজ মানে হচ্ছে গড় ত্বরণ। এখন আমরা যখন
এই ম্যাথটা সলভ করতে যাব আমাদেরকে প্রথমেই কি করতে হবে, গাড়িটার মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এখন মনে করি প্রথম t1 সমান 10 সেকেন্ড যে সময় গাড়িটি s1 দূরত্ব অতিক্রম করে। এখন এই যে s1টা সে কিভাবে যাচ্ছে, প্রথম 10 সেকেন্ড সময় সে যাচ্ছে সমত্বরণে। তাহলে s1 আসবে কোথা থেকে, ut প্লাস হাফ অফ at স্কোয়ার থেকে ut1 প্লাস হাফ at1 স্কোয়ার। তাহলে ইউটা তো জিরো, সে তো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। t1টা 10 সেকেন্ড, হাফ ইন্টু এ কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, t1 10 স্কোয়ার। তাহলে প্রথম 10 সেকেন্ডে গাড়িটা অ্যাকচুয়ালি 100 মিটার অতিক্রম করলো। এখন এই 10 সেকেন্ড পর যে বেগটা গাড়িটা অর্জন করছে সেই বেগ দিয়ে সে 10 মিনিট গেছে। সুতরাং আমার গাড়িটার 10 সেকেন্ড পর অর্জিত বেগ, 10 সেকেন্ড পর গাড়িটার যে অর্জিত বেগ, সেই বেগটাকে আমরা যদি v1 বলি, v1 সমান আদি বেগ কত, u যেটা এখানে 0 প্লাস at1। তাহলে ইউটা হচ্ছে 0, এ হচ্ছে 2, t1 হচ্ছে 10, তার মানে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করবে গাড়িটা প্রথম 10 সেকেন্ডে। এখন এই যে 20 মিটার পার সেকেন্ড অর্জিত বেগ নিয়ে গাড়িটা কত মিনিট যাবে, পরবর্তী 10 মিনিট সময় সে এই সমবেগটা নিয়ে যাবে। তাহলে পরবর্তী 10 মিনিট সময় গাড়িটি v1 সমান 20 মিটার পার সেকেন্ড বেগে আমরা ধরে নেই s2 পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে গাড়িটার এই যে s2টা, এই s2 সমান সমবেগ v1 ইন্টু সময় কত 10 মিনিট। 10 মিনিট মানে কি 10 ইন্টু 60 সেকেন্ড। সো দেখেন মিনিটটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নিলাম। তাহলে 20 ইন্টু 10 ইন্টু 60, এটা আমাদেরকে দিবে হচ্ছে 12,000 মিটার। তাহলে গাড়িটা আমার প্রথম 10 সেকেন্ডের পরের 10 মিনিটে দেখেন বিশাল একটা দূরত্ব অতিক্রম করে ফেললো, এবং সেটা হচ্ছে কত মিটার, 12,000 মিটার। এইবার আমি একটু ডায়াগ্রামেটিক্যালি জিনিসটা বুঝাই, কারণ কি আমরা পরের দিকে যে গ্রাফ আঁকবো, লেখ আঁকবো, সো এখন থেকে একটু ডায়াগ্রামেটিক্যালি আমরা বুঝি। দেখেন গাড়িটা যাত্রা শুরু করছিল একটা পয়েন্ট থেকে, তার আদিবেগ ইউ ছিল কত 0। তারপর সে একটা ত্বরণে প্রথমে 10 সেকেন্ড গেছে, তাহলে 10 সেকেন্ডে সে ধরেন একটা দূরত্ব অতিক্রম করছে, s1 মানে 100 মিটার সে অতিক্রম করছে, এবং তার বেগ হয়েছে কত 20 মিটার পার সেকেন্ড। তাহলে তার বেগ হয়ে গেছে এখানে v1 সমান 20 মিটার পার সেকেন্ড। এই বেগটাকে সমবেগ নিয়ে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করছে, গাড়িটা দূরত্ব অতিক্রম করছে 12,000 মিটার। এবং এই 12,000 মিটারে গাড়িটার বেগের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, 20 মিটার পার সেকেন্ড বেগেই গেছে। এবং সে এরপর ব্রেক করে থেমে গেছে কত সেকেন্ড সময়ে, 20 সেকেন্ড সময়। 20 সেকেন্ড সময়ে সে যখন থেমে গেল, তার একেবারে চূড়ান্ত বেগ ভি সমান কত হয়ে যাচ্ছে, 0 মিটার পার সেকেন্ড। এই যে দেখেন গ্রাফ আকারে প্রকাশ করলে জিনিসটা এইরকম। এখন প্রথমে সে গেছে কত সেকেন্ড, 10 সেকেন্ড, এবং এই 10 সেকেন্ডে সে গেছে কতটুকু দূরত্ব, s1 এইটা ইকুয়ালস টু গেছে সে 100 মিটার। তারপরে 10 মিনিট সে s2 সমান গেছে কত 12,000 মিটার। শেষে এসে সে 20 সেকেন্ডে থেমে গেছে। এই 20 সেকেন্ডে সে s3 কত গেছে সেটা এখন আমরা বের করি নাই, s3টা বের করব। তাহলে টাইমটা কি 3 ভাগে ভাগ হয়ে যাবে, t1 সমান হচ্ছে 10 সেকেন্ড, t2 এই সময়টা হচ্ছে 10 মিনিট, 10 মিনিট মানে 600 সেকেন্ড, আর t3 ইকুয়ালস টু 20 সেকেন্ড।
এখন শেষ 20 সেকেন্ডে মনে করি t3 সমান 20 সেকেন্ড সময়ে গাড়িটি s3 দূরত্ব অতিক্রম করে। এখন আমরা অনেকেই যে কাজটা করি, মন্দন বের করে দূরত্ব বের করতে যাই, দরকার নাই। আমার একটা গাড়ি যদি সম ত্বরণে বা সম মন্দনে চলে, তখন দেখেন অতিক্রান্ত দূরত্ব s ইকুয়ালস টু আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইড বাই 2 ইন্টু টাইম। এটা অবশ্যই আপনাদের মনে আছে, আপনারা অবশ্যই এটা খুব ভালো মতো পড়ে আসছেন যে আমার একটা বস্তু যদি সমত্বরণে বা সমমন্দনে চলে, এই যে এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। দেখেন এই যে নবম দশম শ্রেণীর জ্ঞানটুকু কাজে লাগাচ্ছি। এটা কখন প্রয়োগ করা যায়? যদি গাড়িটা সমত্বরণে বা সমমন্দনে চলে। গাড়িটি যদি সমত্বরণে, আচ্ছা আমি গাড়িটি না বলে বস্তুটি বলি, কারণ গাড়ি না হয়তো মানুষও হতে পারে, যে কেউ হতে পারে। বস্তুটি বা ব্যক্তিটি যদি সমত্বরণে বা সমমন্দনে চলে, তাহলে আমার শুধু শুধু কষ্ট করে এইখানে শেষ 20 সেকেন্ডে মন্দনগত বের করে এই ধুন্দুমার জিনিসপত্র করার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখেন শেষ 20 সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব দাঁড়াচ্ছে 200 মিটার। তাহলে শেষ 20 সেকেন্ডে গাড়িটা যাচ্ছে 200 মিটার। এবার তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব যদি আমরা এস চিন্তা করি, এস সমান s1 প্লাস s2 প্লাস s3, তিনটাকে যোগ করলে 100 যোগ 12,000 যোগ 200, তার মানে হচ্ছে 12,300 মিটার গাড়িটা অতিক্রম করবে। কত সময়? সে কিন্তু এই যে পুরো খেয়াল করে দেখি আমরা ডায়াগ্রামটার দিকে তাকান, 630 সেকেন্ড সময় সেই দূরত্ব অতিক্রম করছে। তাহলে গড় বেগ ভি অ্যাভারেজ সমান এস বাই টি, 12,300 ডিভাইডেড বাই টাইমটা হচ্ছে 630 মিটার পার সেকেন্ড। তাহলে গড় বেগ হচ্ছে 19.52 মিটার পার সেকেন্ড। আমরা এই যে দেখেন শুরু করলাম গড় বেগের একটা ম্যাথ দিয়ে, এই কারণে আমি পরে যখন আপনাদেরকে তাৎক্ষণিক বেগ পড়াবো তখন আসলে বুঝতে পারবেন যে একটা বস্তু গড় পরতায় যেভাবে বেগে যায় আর প্রত্যেকটা মোমেন্টে তার যেরকম বেগ, এই দুটো জিনিস আসলে ডিফারেন্ট। সো এই ম্যাথটা আমাদের কাজে দিবে তাৎক্ষণিক বেগের যখন ম্যাথগুলো করব কনসেপ্টে। ওকে, এটা ছিল প্রথম ম্যাথ। আমি বলছি আজকের ক্লাসে শুধু ম্যাথ হবে ইনশাল্লাহ। সো দ্বিতীয় কোশ্চেনে যাই, এটা একটু ইন্টারেস্টিং কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2টা হচ্ছে, আমি আচ্ছা জান্নাতি আক্তার আপনি জিজ্ঞেস করছেন স্যার শেষে তো বেগ 0 হলো, তো আমরা ত্বরণের কথা কেন বললাম? খেয়াল করেন, ত্বরণ এবং মন্দন দুইটা কি একটার অপোজিট না? সো আপনি যদি ত্বরণ বলেন -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে সেটা কি মন্দন হয়ে যায়। প্রশ্নটা খেয়াল করেন, আমার এইখানে বলছে 10 সেকেন্ড গাড়িটি সমবেগে, 10 সেকেন্ড পর গাড়িটা সমবেগে চলে, এরপর 10 মিনিট সমবেগে চলার পর ব্রেক করে পরবর্তী 20 সেকেন্ড সময় থেমে যায়। তাহলে এই 20 সেকেন্ড কি হয়েছে? মন্দন হয়েছে। এবার তাকান ভালো মতো খেয়াল করেন, আপনারা একটু মনোযোগ দিবেন। আমি কি লিখছি? বস্তুটি যদি সমত্বরণে বা সমমন্দনে চলে, সমত্বরণে চললেও আমি এটা ব্যবহার করতে পারবো, সমমন্দনে চললেও ব্যবহার করতে পারবো। সো ত্বরণ বা মন্দন তো ইস্যু না। ইস্যু হচ্ছে শেষ বেগ প্লাস আদি বেগ ডিভাইডেড বাই 2 ইন্টু টাইম, এটা হচ্ছে আমরা অতিক্রান্ত দূরত্ব। সো আমি না আপনার প্রশ্নটা কেন করছেন সেটাও আমি বুঝি নাই, মানে এইখানে এই কোন কনটেক্সটে প্রশ্নটা আসছে সেটাই আমি ঠিকমতো ধরতে পারি না যে আপনার কনফিউশনটা কোথায় হচ্ছে। কারণ আমি এখানে ক্লিয়ারলি লিখে দিছি সমত্বরণে চলুক বা সমমন্দনে চলুক, যেভাবেই চলুক না কেন, আমি এখানে এই যে আদি বেগ 20 জানি, শেষ বেগ 0 জানি। তাহলে এখান থেকে গাণিতিক গড় বের করে সময় দ্বিগুণ করে আমি স্মরণ পাবো। সেটা ক্লাস 9-এর একেবারে বেসিক জিনিস ছিল আপনাদের, এবং এইখান থেকে এই যে এফ সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার প্রতিপাদন আছে, সেটাও কিন্তু করা আছে। ওকে, যাই হোক আমরা কোশ্চেন 2-এ চলে যাই। দেখো
কোশ্চেন 2 হচ্ছে সমকোণে দুইটা রাস্তা আছে, দুইটা রাস্তা পরস্পর 90 ডিগ্রি বা সমকোণে আছে, সো এখানে 90 ডিগ্রি। এইটা একটা পয়েন্ট, এটাকে অরিজিন হিসেবে ধরি, এটা হচ্ছে এ পয়েন্ট। এ পয়েন্ট থেকে একটা বস্তু সোজা উপরের দিকে যাত্রা শুরু করলো এবং সে ধরেন বস্তুটা হচ্ছে পি বিন্দু, পি বস্তু। আর আরেকটা বিন্দু আছে বি বিন্দু, এই বি বিন্দু থেকে একটা বস্তু, এই দ্বিতীয় বস্তুটা হচ্ছে কিউ, কিউ বস্তুটা সে যাত্রা শুরু করলো এ বিন্দুর দিকে এবং এ আর বি এর যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে ধরে নিই আমরা 200 কিলোমিটার। এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। এখন দেখেন প্রশ্নটা হচ্ছে দুইটি গাড়ি পি ও কিউ যথাক্রমে ওয়াই অক্ষ ও এক্স অক্ষ বরাবর পাশের চিত্রের ন্যায় গতিশীল। একটা গাড়ি ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে আর একটা গাড়ি এক্স অক্ষ বরাবর আসতেছে। পি ও কিউ এর বেগ যথাক্রমে 40 কিলোমিটার পার আওয়ার ও 30 কিলোমিটার পার আওয়ার। পি এর বেগ যদি 40 কিলোমিটার পার আওয়ার হয় এবং কিউ এর বেগ 30 কিলোমিটার পার আওয়ার হয় এবং সকাল 10টায় তাদের মধ্যবর্তী দূরত্ব 200 কিলোমিটার হলে, সকাল 10টায় গাড়ি দুইটার মাঝখানের দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, তাহলে এই 200 কিলোমিটারটা হচ্ছে আপনার এই যে এ বি দূরত্বটা, এ বি দূরত্বটা 200 কিলোমিটার। কখন তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে এবং এই সর্বনিম্ন দূরত্বটা কত। সো জিনিসটা খেয়াল করেন, দুইটা গাড়ি পি এবং কিউ তারা ওয়াই এবং এক্স অক্ষ বরাবর এই যে চিত্রটার ন্যায় গতিশীল অবস্থায় আছে। পি আর কিউ এর বেগ দেওয়া আছে যথাক্রমে 40 এবং 30। সকাল 10টায় তাদের মধ্যবর্তী দূরত্ব 200 কিলোমিটার, মানে সকাল 10টায় গাড়ি দুইটা এ আর বি বিন্দুতে আছে। কখন তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে এবং এই সর্বনিম্ন দূরত্বটা কত সেটা আমাদেরকে বের করতে বলা হলো। তাহলে আমরা যখন সলভ করতে যাচ্ছি একটু খেয়াল করে দেখেন, এই যে দুইটা গাড়ি আছে এদের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা সর্বনিম্ন কখন পাবো সেটা আমরা দেখব। তাহলে চলেন আমরা সর্বনিম্ন দূরত্ব বের করার জন্য আমরা আগে ধরে নেই, মনে করি টি সময় পর মধ্যবর্তী যে দূরত্ব সেটা সর্বনিম্ন হবে। আমরা ধরে নিচ্ছি টি সময় পর সর্বনিম্ন দূরত্ব হবে। এখন এই সর্বনিম্ন দূরত্ব আমরা কিভাবে ক্যালকুলেট করব, দ্যাটস দ্য ইস্যু।
একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এখানে কিন্তু নবম দশম শ্রেণীতে আপনারা যে গণিত করে আসছেন এবং উচ্চতর গণিত করে আসছেন সেটার দক্ষতা কাজে লাগবে। চলেন দেখি আমরা। এ বিন্দু থেকে একটা বস্তু যাত্রা শুরু করছে, আর একটা বস্তু যাত্রা শুরু করছে বি বিন্দু থেকে, এ আর বি। এখন দেখেন যে বস্তুটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে মানে হচ্ছে পি বস্তুটা এ বিন্দু থেকে সে টি সময়ে একটা দূরত্ব গেছে, তাহলে বস্তুটা টি সময়ে ধরেন এ থেকে এ প্রাইম বিন্দুতে চলে গেছে, তাহলে পি বস্তুটা টি সময়ে এ থেকে এ প্রাইমে চলে গেছে। পি বস্তুটার বেগ কত ছিল? 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে টি ঘন্টায় এ থেকে এ প্রাইম এই দূরত্বটা হবে 40 টি। আর বি থেকে বস্তুটা যখন রওনা শুরু করলো সে এখানে বি থেকে ধরেন এই টি ঘন্টায় বি প্রাইম বিন্দুতে চলে আসলো, বি থেকে আসলো সে বি প্রাইম বিন্দুতে। তাহলে বি বি প্রাইম এই যে দূরত্বটা এটা হবে কত? 30 কিলোমিটার পার আওয়ার বেগে কিউ বস্তুটা যাচ্ছে, টি ঘন্টায় সে যাবে 30 টি দূরত্ব। এবার যদি বি বি প্রাইম হয় 30 টি, এ আর বি প্রাইমের মধ্যবর্তী দূরত্ব কত? 200 মাইনাস 30 টি। সুতরাং এখন আমার দরকার পি আর কিউ এর যে মাঝখানের দূরত্বটা, এই দূরত্বটাকে কি করা? মিনিমাইজ করা, এটাকে সর্বনিম্ন করা। তাহলে চলেন আমরা পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্বটা সর্বনিম্ন করতে চেষ্টা করি। এই যে পি কিউ, এই দূরত্বটা পি থেকে কিউ এর মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা কখন সর্বনিম্ন হবে সেটা বুঝতে শেখা। এখন তাহলে পি কিউ এই দূরত্বটুকু কতটুকু সেটা আমরা আগে বের করে নিই। আমরা দেখতে পাচ্ছি এ প্রাইম সমান 40 টি, বিবি প্রাইম এটা হচ্ছে 30 টি, আর আমাদের এ প্রাইম বি প্রাইম যে দূরত্বটা এইটা এখন বের করতে হবে। এ প্রাইম বি প্রাইম সমান এ এ প্রাইম স্কোয়ার প্লাস এ বি প্রাইম স্কোয়ার পিথাগোরাস থেকে। তাহলে দেখি এ এ প্রাইম হচ্ছে 40 টি হোল স্কোয়ার প্লাস এ বি প্রাইমটা কত? 200 মাইনাস 30 টি হোল স্কোয়ার। সুতরাং আমরা যদি এখানে 1600 টি স্কোয়ার প্লাস 40,000 প্লাস হবে না মাইনাস হবে 2 ইন্টু 200 ইন্টু 30, 400 গুণন 30 করলে 12,000 হয়ে যাবে টি প্লাস 90 টি স্কোয়ার। সো সরি 90 না, এটা 900 হবে, 30কে স্কোয়ার করলে 900 হয়, 900 টি স্কোয়ার। সুতরাং এখানে পাবো 1600 আর 900 2500 টি স্কোয়ার মাইনাস 12,000 টি প্লাস 40,000। এখন একটা রুট ওভারের নিচের মানটা মিনিমাম করার জন্য আমাদের আসলে যেটা করতে হবে শুরুতে সেটা হচ্ছে এটাকে পূর্ণ বর্গ রাশিতে আগে প্রকাশ করতে হবে। আমরা আগে এটাকে একটু পূর্ণ বর্গ রাশিতে প্রকাশ করতে শিখি। চলেন, 2500 মানে কত? 50 টি হোল স্কোয়ার করলাম মাইনাস 12,000 টি আছে না, 2 ইন্টু 50 টি 100 হয়ে গেছে। 12,000 করার জন্য আরো কত লাগবে? 120 লাগবে। তাহলে 120 যদি থাকে 120 হোল স্কোয়ার করলাম। এখন আমার তো ছিল 40,000 কিন্তু একটা 120 হোল স্কোয়ার নিয়ে আসছি না, তাহলে 120 হোল স্কোয়ারকে বিয়োগ করে দিই। এই যে দেখেন এইভাবে পূর্ণবর্গ রাশিতে প্রকাশ করা যায়, যেটা আপনাদের নবম দশম শ্রেণীতে আপনাদের শিখে আসার কথা। এখন তাহলে আমরা এখান থেকে যেটা পাবো 50 টি মাইনাস 120 হোল স্কোয়ার প্লাস 40,000 থেকে 120 হোল স্কোয়ার যদি বাদ দেই ক্যালকুলেশন করি, এটা আমাদেরকে দিবে 25,600। এই যে দেখেন তাহলে এ প্রাইম বি প্রাইম যে রাশিটা, এই রাশিটা এটা আসলো। এইবার আমরা এই রাশিটার সর্বনিম্ন মান বের করব, সর্বনিম্ন মান। তাহলে আমরা যদি সর্বনিম্ন মান বের করতে যাই সেক্ষেত্রে কি আসে সেটা দেখি। আমরা এ প্রাইম বি প্রাইম এটা কত পেয়েছি? রুট ওভার 50 টি মাইনাস 120 হোল স্কোয়ার প্লাস 25,600 পেয়েছি। এখন যে কোনো পূর্ণ বর্গ রাশির সর্বনিম্ন মান 0, যে কোনো পূর্ণ বর্গ রাশির
সর্বনিম্ন মান হচ্ছে 0। একটা পূর্ণবর্গ রাশি শূন্যের থেকে ছোট কোনো মান নিতে পারবে না। কেন? পূর্ণবর্গ কখনো নেগেটিভ হবে না। তাহলে আমার সর্বনিম্ন কত মান নিতে পারে একটা পূর্ণবর্গ রাশি? 0 মান নিতে পারে। তাহলে এ প্রাইম বি প্রাইম সর্বনিম্ন হবে যখন এই যে পূর্ণবর্গটা 50টি মাইনাস 120 এইটা 0 হয়। তাহলে টি এর মান 120/50 মানে 2.4 আওয়ার, 2.4 ঘন্টা পরে আমাদের এই যে বস্তুদ্বয়ের দূরত্ব সর্বনিম্ন হবে। আর সর্বনিম্ন দূরত্বটা কত হবে? সর্বনিম্ন দূরত্ব এ প্রাইম বি প্রাইমের যে মিনিমাম ভ্যালু, পূর্ণবর্গ অংশটাকে 0 বসাই, বাকিটা 25,600, তার মানে 25,600 25,600কে যদি রুট ওভার করি 160 হবে। 160 কিলোমিটার হচ্ছে এদের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। সুতরাং এই যে দেখেন, আমরা তাহলে গতিবিদ্যার বেসিক কনসেপ্টটা ব্যবহার করেই কি করতে পারতেছি? দুইটা বস্তুর মধ্যে দূরত্ব কখন সর্বনিম্ন হচ্ছে সেটা আমরা বের করতে পারতেছি। ওকে, তাহলে দেখেন আমরা দুইটা টাইপের প্রবলেম করে ফেললাম। এখন নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে একটা বস্তু আরেকটা বস্তুকে ধরতে পারবে কিনা, একটা গতিশীল বস্তু অপর গতিশীল বস্তুকে ধরতে পারবে কিনা। এই টাইপের ম্যাথ আপনারা 9-10-এ করছেন, যে একটা বিড়াল একটা ইঁদুরকে তাড়া করলো, বিড়ালটা যে কি ইঁদুরটাকে ধরতে পারবে কি পারবে না, এই টাইপের ম্যাথ কিন্তু আপনারা করে আসছেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনাদের প্রশ্ন ঘুরানো হইলে না আপনারা প্রশ্ন নিয়ে ঝামেলায় পড়েন। সো আমি এই টাইপের ম্যাথগুলা কিভাবে অ্যাকচুয়ালি আপনারা সলভ করবেন সেটা শিখাবো আপনাদেরকে। দেখেন, একটা গতিশীল বস্তু অপর গতিশীল বস্তুকে ধরতে পারবে কিনা। সো চ্যালেঞ্জটা হচ্ছে দুইটা গতিশীল বস্তু চলতেছে, এর মধ্যে একটা গতিশীল বস্তু অপর গতিশীল বস্তুকে ধরতে পারবে কি পারবে না, এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জটা। তাহলে আমরা কি কোশ্চেনটা জেনারেট করি। এখন প্রশ্নটা হচ্ছে, এক ব্যক্তি তার সামনে কোনো দূরত্বে স্থির অবস্থায় দাঁড়ানো একটি বাস দেখতে পেলেন। সো কেউ একজন তার সামনে দাঁড়ানো একটা বাস আছে, এই বাসটা দেখতে পাইছেন। এখন ব্যক্তিটি বাস ধরার জন্য 4 মিটার/সেকেন্ড সমবেগে দৌড় শুরু করেন। ওই ব্যক্তি বাস ধরতে চাওয়ার জন্য 4 মিটার/সেকেন্ড সমবেগে দৌড় শুরু করলেন। বাসটিও একই সময়ে 2 মিটার/সেকেন্ড² সমতরণে যাত্রা শুরু করলো।
মানে লোকটা যখন দৌড় দিতে শুরু করছেন তখন কিন্তু বাসটা যাত্রা করছে। তাহলে লোক ও বাসের মধ্যবর্তী যে দূরত্ব সর্বোচ্চ কত হলে লোকটি বাস ধরতে পারবেন। খেয়াল করেন, এই যে ম্যাথটা আমরা করছি, এই ম্যাথটা অ্যাকচুয়ালি একেবারে ক্লাসিক একটা এক্সাম্পল। এখন এই ম্যাথটা শুধু বোর্ড পরীক্ষার জন্য না, অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। মানে এই রকম ম্যাথ বোর্ড পরীক্ষাতেও থাকে, এমনকি বুয়েট ভর্তি পরীক্ষায় এই টাইপের ম্যাথ দেয়, মানে নতুন কিছু না, একই জিনিস। তাহলে চলেন এটাকে আমরা সলভ করবো কিভাবে, আমরা টেকনিকটা ডেভেলপ করি। এখানে কোনো সূত্র পড়তে হবে না, জাস্ট টেকনিকটা জানলেই না ম্যাপটা হয়ে যাবে। ধরেন একজন লোক পি বিন্দুতে দাঁড়ানো বাসের পিছনে, তাহলে বাস আছে কোথায়, ধরেন কিউ বিন্দুতে, এবং পি কিউ এর মাঝখানের দূরত্বটা দেওয়া নাই, দেওয়া থাকলে একটা ইস্যু হইতো, কিন্তু এখন যেহেতু দেওয়া নেই, ভালো কথা, আমরা এটা এক্স ধরে নিলাম যে পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব এক্স। প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে এই যে এক্স এর দূরত্বটা সর্বোচ্চ কত হলে লোকটা বাস ধরতে পারবে, এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। এখন একটা জিনিস খেয়াল করেন, লোকটা বাস কখন ধরতে পারবে, যদি লোক এবং বাস একই সাথে একই সময়ে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে পৌঁছায়। আবার বলছি, আপনি ধরেন আপনার ফ্রেন্ডকে সামনে দেখলেন, আপনার ফ্রেন্ড হাঁটতেছে, আপনি পিছন থেকে ভাবলেন ওকে একটা সারপ্রাইজ দিবেন, দৌড়ায় যায় ওরে পিছন থেকে একটা ধাক্কা দিবেন। সো এরকম কিন্তু আমরা ইউজুয়ালি করি, যদিও করোনাকালীন সময়ে এখন আর এইসব দুষ্টামি বাবদামি আমাদের হচ্ছে না। সো একটা বন্ধু আপনার সামনে আছে, আপনি কি করলেন, পিছন থেকে দৌড় দিলেন যে যাই ওরে একটু চমকে দিই। সো আপনি যখন যে পিছন থেকে ওটা ধাক্কা দিচ্ছেন, খেয়াল করেন একই সময়ে দুইটা বস্তু কিন্তু একই জায়গায় অবস্থান করতেছে। তাহলে একটা বস্তু আরেকটা বস্তুকে কখন ধরতে পারবে, যদি দুটি বস্তু একই সময়ে একই জায়গায় যেয়ে পৌঁছায়। তাহলে আমরা যদি এই যে ধরেন কিউ থেকে এখানে আর বিন্দুতে বাস এবং ব্যক্তি যদি একই সাথে আর বিন্দুতে পৌঁছায়, যে ব্যক্তি পি থেকে আর বিন্দুতে পৌঁছাইছে যে সময়টিতে, বাসও একই সময়টিতে কিউ থেকে আরে পৌঁছায় গেছে, তাহলে দুইজনই যদি একত্রে একই সময়ে এই আর বিন্দুতে পৌঁছায়, তাহলে কি লোকটা বাসটাকে ধরতে পারবে। তাহলে আমরা যখন সমাধান করব কিভাবে লিখব, মনে করি শুরুতে পি বিন্দুতে লোকটি এবং কিউ বিন্দুতে বাসটি ছিল। এটা ছিল একেবারে শূন্য সময়ের অবস্থা। এখন টি সময় পর লোকটি আর বিন্দুতে যে বাস ধরতে সমর্থ হয়। তাহলে দেখেন এই একই সময় টিতে লোকটা যে পি আর দূরত্ব গেছে, লোকটা গেছে কত দূরত্ব, পি আর দূরত্ব, এই পি আরটা কি পি কিউ প্লাস কিউ আর। তাহলে লোকটা পি আর দূরত্ব কিভাবে গেছে, সমবেগে গেছে না, লোকটার বেগ কত 4 মিটার পার সেকেন্ড সমবেগে লোকটা যাচ্ছিল। তাহলে বেগকে সময় দিয়ে গুণ করলে আমরা কি পাবো, অতিক্রান্ত দূরত্ব পাবো। তাহলে 4টি হচ্ছে লোকটার অতিক্রান্ত দূরত্ব। এখন পি কিউ, এই পি কিউটা তো এক্স, কিউ আর কি বাসটার অতিক্রান্ত দূরত্ব। বাস যাচ্ছে কিভাবে, বাস যাচ্ছে সমতরণে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে বাসটা যাচ্ছে। তাহলে বাসটা হচ্ছে হাফ ইন্টু এ 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 4টি সমান এক্স প্লাস টি স্কোয়ার। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে, টি স্কোয়ার মাইনাস 4টি প্লাস এক্স ইকুয়ালস টু 0। এখন দেখেন আমাদের প্রশ্নে ছিল যে এক্স এর মানটা সর্বোচ্চ কত হলে লোকটা বাসটাকে ধরতে পারবে। সো এটা ছিল প্রশ্নে।
তাহলে আমরা এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের যদি বাস্তব সমাধান পাই, টি এর বাস্তব মান পাই, তাহলে লোকটা কি করতে পারবে, বাসটাকে ধরতে পারবে। সুতরাং আমাদের এই যে দ্বিঘাত সমীকরণটা আছে টি স্কোয়ার মাইনাস 4t প্লাস এক্স, এইটা যেহেতু জিরো, লোকটা বাসটা ধরতে সমর্থ হলে টি এর বাস্তব সমাধান থাকবে। লোকটি যদি বাসটি ধরতে সমর্থ হলে টি এর বাস্তব সমাধান থাকবে। তাহলে একটা সমীকরণের বাস্তব সমাধান কখন থাকে দেখি, টি সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, আপনি এটা পড়ছেন দ্বিঘাত সমীকরণের সমাধান, ডিভাইড বাই 2 ইন্টু এ। সো আমরা পাবো 4 প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস 4x বাই 2। এখন দেখেন রুট ওভারের নিচে যে অংশটুকু আছে এইটা যদি ধনাত্মক না হয় তাহলে তো বাস্তব সমাধান পাবো না। আমার তাহলে রুট ওভারের নিচে যে অংশটুকু আছে তার মানে কি 16 মাইনাস 4x, এইটা যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হলে লোকটি বাসটি ধরতে সমর্থ হবে। তাহলে এখান থেকে 16 মাইনাস 4x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তার মানে 4x মাইনাস 16 লেস দ্যান ইকুয়ালস টু 0, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নটা উল্টায় যায়। তাহলে 4x লেস দ্যান ইকুয়ালস টু 16, x লেস দ্যান ইকুয়ালস টু 4। তাহলে দেখেন আমরা কি পেলাম, যদি লোক ও বাসের মধ্যবর্তী দূরত্ব 4 মিটারের থেকে কম হয়, তার মানে সর্বোচ্চ দূরত্ব যদি 4 মিটার হয় তাহলে লোকটি বাসটি ধরতে পারবে। সো আমরা বলতে পারি লোক ও বাসের মধ্যবর্তী দূরত্ব সর্বোচ্চ 4 মিটার হলে লোক বাস ধরতে পারবে। অন্যথায় কিন্তু লোকটা বাস ধরতে পারবে না। আচ্ছা, এইখানে একটা ছোট্ট জিনিস আমি আপনাদেরকে আবার রিমাইন্ডার দিব, কেন সেটা বলতেছি, যে একটা জিনিস খেয়াল করেন, ফিজিক্স হচ্ছে কিন্তু ম্যাথের অ্যাপ্লিকেশন। সো আপনার যদি কোথাও ম্যাথে দুর্বলতা থাকে তাহলে ফিজিক্সে আপনি একদম এলোমেলো হয়ে যাবেন। সো আমি পুরো ফিজিক্স পড়ানোর সময় যারা আমার সঙ্গে পড়বেন, একদম পুরো ফিজিক্স পড়ানোর সময় যেসব জায়গায় ম্যাথের অ্যাপ্লিকেশন আসবে আমি ম্যাথের সেই প্রাসঙ্গিক থিওরিগুলা একটু হলেও আলোচনা করে যাব। জিনিসটা অনেকটা হচ্ছে আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার মতো। দেখেন এইখানে আমি যেটা ব্যবহার করছি সমাধান করার জন্য, সেটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 হলে এটা আমরা পড়ে আসছি এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। দেখেন এটাই কিন্তু আমি একটু আগে ব্যবহার করছি টি এর সমাধান নির্ণয় করতে। আর এখান থেকে নিশ্চায়ক বা ডিটারমিনেন্ট, দেখেন কেন এটাকে নিশ্চয়ক বলা হচ্ছে, কারণ হচ্ছে এই বি স্কোয়ার মাইনাস 4ac আমাদের যে সমাধানটা সেটা বাস্তব হবে নাকি কাল্পনিক হবে সেটা নির্ধারণ করে দেয়। সো আপনারা এই অংশটুকু গণিতে একটা চ্যাপ্টারই পড়বেন এই দ্বিঘাত সমীকরণের সমাধান দিয়ে। সো এইচএসসিতে গণিতে এই চ্যাপ্টারটা পড়ার সময় একটু মনোযোগ দিয়ে পড়বেন, কারণ দেখেন এটার কিন্তু ফিজিক্স এসে অ্যাপ্লিকেশন থাকতেছে। আর এখানে বাস্তব সমাধানের জন্য নিশ্চয় একটা অবশ্যই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হতে হবে। বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হতে হবে। এখন তাহলে জিনিসটা দেখেন, আমরা কি এক্স লেস দ্যান ইকুয়ালস টু 4 পাইছি না? এটাকে যদি আমরা একটু চিত্র আকারে দেখি, 0 থেকে শুরু, মানে লোক আর বাস যদি একই জায়গায় দাঁড়ায় থাকতো তাহলে তো লোক বাসটা ধরে ফেলছে। আর যদি সর্বোচ্চ 4 মিটার হয়, 4 মিটারের বেশি কিন্তু হতে পারবে না,
গ্রেটার দ্যান ইকুয়ালস টু না, লেস দ্যান ইকুয়ালস টু, তার মানে 0 থেকে 4-এর মধ্যে থাকলে কেবলমাত্র লোকটা বাসটাকে ধরতে পারবে। এই যে দেখেন সংখ্যা রেখায় প্রকাশ করাও যাচ্ছে। সো এটা কিন্তু আপনারা গণিতের বাস্তব সংখ্যায় করবেন। সুতরাং আপনাদেরকে অবশ্যই গণিত পড়ার সময় খুব কেয়ারফুল থাকতে হবে যে গণিতটা আপনারা কনসেপ্ট ধরে ধরে সব কিছু পড়তেছেন কিনা। যদি কনসেপ্ট ধরে ধরে না পড়েন, যে খালি অঙ্ক সলভ করাই যাচ্ছে, কপালে দুর্গতি আছে। খালি ফিজিক্সে না, কেমিস্ট্রিতেও ম্যাথের অনেক জিনিসপত্র আপনাদের লাগবে। ওকে, এখন আসেন আমরা আর একটা ম্যাথ করব আজকে। এই যে লোকটা বাস ধরতে পারবে কি পারবে না, এটা যেমন একটা চ্যালেঞ্জ ছিল, একই রকম ভাবে আর একটা প্রবলেম করব যে একটা বাস একটা গাড়িকে বা একটা গাড়ি একটা বাসকে ধরতে পারবে কিনা, এরকম একটা প্রবলেমে যাই। কোশ্চেন: একটি বাস ও একটি গাড়ি একটি বাস এবং একটা গাড়ি দুইটা একই রাস্তায়, একই রাস্তা বরাবর একই দিকে গতিশীল। বাসটি গাড়িটির 500 মিটার পিছনে 40 মিটার পার সেকেন্ড সমবেগে